ভালোবেসেছি ডেডিকেটেডলি। ব্রেকআপটা আসলে কার কাছ থেকে এসেছে? রিজেকশন খুব অপছন্দ করে, পুরো অ্যাটেনশন না পেলে খুব প্যারা খায়। কোনো মেয়েরা কি বলেছে কখনো তুমি একটা প্লে বয়? আপনি আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাচ্ছেন। ওকে। ববিতার পরে আমার কাছে মনে হয় যে পরি দেখতে নায়িকার মতো বাংলাদেশ। আরো দু একটা শাকিব খান কেন তৈরি হলো না? সিনেমাটা মাসুদ রানা হয়ে ওঠে নাই। একটা বিশাল সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি নিচের দিকে গিয়েছে। প্রতিটা ইন্ডাস্ট্রির একটা কালচার দরকার পড়ে। বাড়ি যখন ভেঙে যায় না, সবাই তখন আলাদা হয়ে যায়। বাজে কোনো সিচুয়েশনে পড়ি, বাবুদিন বকা দেন না। আপনার প্রাক্তনের ফোন এখনো পান কিনা? আমি, মিথিলা কাপুর, দেন শশী আর ইরফান সাজ্জাদ কাপুর। সো এরা কিন্তু কেউ প্রফেশনাল ডাবিং আর্টিস্ট না। ডাবিং পুরো ব্যাপারটা অনেক কঠিন। প্রফেশনালদের একটা সমস্যা আছে, ওরা গ্রামারের বাইরে যায় না। আচ্ছা, ডাবিং এর গল্পটা তো অবশ্যই শুনবো। নরমালি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে সুমন ভাই, আমি কি রোলে ছিলাম এতক্ষণ? আপনি যেখানেই ছিলেন আপনি আমার কথার উত্তর দেন। সুমন ভাই হচ্ছে সাদা পড়ছে কিংবা কালো পড়ছে, কখন কি কেউ বলেছিল যে সাদা কালোতে আপনাকে খুব ভালো লাগে কোনো একটি মেয়ে? সাদা কালো সবসময় ভালো লাগে আমার। ফেভারিট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট, আর কম্বিনেশন যদি বলি ব্ল্যাক হোয়াইট রেড। হোয়াইট আপনাকে অনেক সুন্দর লাগে। যাই হোক, এই সুদর্শন নায়কের সাথে অনেক গল্প হবে, আমরা তার আগে অনুষ্ঠানটা শুরু করি। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। পুরোটি অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে আছেন একজন সুদর্শন অভিনেতা। অনেক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন, অনেকগুলো চমৎকার ছবি আমাদের তিনি উপহার দিয়েছেন। আজকে আমাদের সঙ্গে আছেন ABM সুমন। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে, আমরা কোত্থেকে প্রশ্ন পিক করতে পারি সুমন ভাই? কাট। কাট কেন? ভয় পাচ্ছেন কেন? নায়ক তো ভয় পাবে কেন? নায়ক তো কি জিজ্ঞেস করবেন? আচ্ছা, আমি শুরু করছি, কাট থেকে নিলাম। আপনার প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? প্রেমে পড়ার গল্পটা সবসময় ওই সাইড থেকে এসেছে আমার লাইফে সবসময়। তো সব মেয়েরা খালি প্রপোজ করে না, এত সুদর্শন ছেলে দেখলেই সবাই খালি প্রপোজ করতে থাকে। আপনি প্রপোজ করেননি কাউকে? জীবনও না। আর হয়ে যায় এগুলা, মানে খোঁজার কিছু নাই, হয়ে যায় ওয়ান অফ দোজ মোমেন্টস। আর মানে ঘোরাফেরা করে না, হয়ে যায়। না, ব্যাপারটা এরকম ওরা। অবশ্যই আমি আমার এক্সদেরকে এত সস্তা ভাবে দেখি না। না না না, তা না। হয় কি, একটা স্মার্ট একটা ছেলে থাকলে, কিংবা আমি যদি তাকে চিনি জানি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু উকি মেরে দেখা, একটু কথা বলার চেষ্টা করা, সেই জায়গায় আপনি অনেক সুদর্শন, সেই সাথে আপনি বরাবরদায় কাজ করেন। এরা রিজেকশন খুব অপছন্দ করে, হ্যাঁ, আর ওরা অ্যাটেনশন না পেলে খুব প্যারা খায়। আচ্ছা, আসলে তো অ্যাটেনশন কি দেয়া হয়েছে? হ্যাঁ, যখন দিয়েছি তখন তো অ্যাটেনশন দিয়েছি ফুল। সেই গল্পটা একটু শুনি। প্রথম অ্যাটেনশন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, আই থিংক সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। আচ্ছা, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন? পড়েছি, রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা। আর তখন আমার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আমার এক্সের সাথে পরিচয়, আর নর্থ সাউথে পড়তো, তো এসেছিল ফ্রেন্ডের সাথে দেখা করতে, তো হয় পরিচয়। দেন ও এক মাস ধরে আই থিংক ভ্যাকেশন ছিল, আসতেই থাকলো, আড্ডা মারতেই থাকলো। মানে আপনার জন্য? কাইন্ড অফ। বলেন, সেটা তো জানতে চাচ্ছি। দেন আ মান্থ লেটার আমাদের রিলেশন হলো আর কি। আচ্ছা, তারপর কি, তারপর তো আমি চলে গেলাম। লং ডিসটেন্স রিলেশনশিপ তো আসলে পসিবল না। আচ্ছা, তারপর কি আপনি কি দেশের বাইরে চলে গেছেন? হ্যাঁ, লাইক 2005 এ চলে গেলাম। এই ঘটনা 2004 এর। 2005 এর মিডে চলে গেলাম অস্ট্রেলিয়াতে। তো ওখানে যাওয়ার পর ব্রেকআপ হয়ে গেল আর কি। অস্ট্রেলিয়াতে কি পড়াশোনার জন্য হয়েছিল? সেখানে কি নিয়ে পড়াশোনা করেন? অ্যাকাউন্টিং। স্মরণীয় কোনো কিছু থাকে যে যেই প্রেমটার কথা শুনলে আর কি মনে হলে এখনো আপনার খুব একটু হাসিও পেতে পারে, কিংবা মনে হয় আর কি প্রায় সময়? প্রেম কাউকে ওভাবে আলাদা করে স্ট্যান্ডার্ড ভাবে মনে পড়ে না, কজ যেই চ্যাপ্টারটা আই থিঙ্ক দ্যাটস মাই নেচার, যেই চ্যাপ্টারটা যেখানে ক্লোজ করি, ওই ক্লোজ করার পেছনে আমার কারণ থাকে, আমি নিজেকে ওই যুক্তিটা দিয়েই বের করে নিয়ে আসি। বাট আমার প্রতিটা রিলেশনশিপ অনেক সুন্দর ছিল, আমি প্রতিটা মানুষকে এখনো সম্মান করি। আর রিলেশনশিপ যাওয়ার পরে কি হয় জানেন, ওই মারামারির ওই মোমেন্টসগুলো আর মাথায় থাকে না, সো মনে পড়লো ওই সুন্দর মোমেন্টসই মনে পড়ে। হ্যাপেন্স রিয়েলি, যদি ওই কমন কোনো কিছু চোখের লাগে তখন হয়তো ওই স্মৃতি আসে ফর ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ডস, দ্যাটস অ্যাবাউট ইট।
আর কি অধিকাংশ সময় আসলে রিজেক্ট করেছে কে? ব্রেকআপটা আসলে কার কাছ থেকে এসছে? আপনার কাছ থেকে নাকি? আমার তো মনে হয় আপনার কাছ থেকে এসছে। হ্যাড টু। ভালোবাসতে পারি, আবার মানে কিছু জিনিস আছে আমাকে ট্রিগার করে, তখন আমি নিজেকে উইথড্র করতে পারি। সিরিয়াস প্রেম কটা ছিল? প্রতিজনের সাথে। সিরিয়াসনেস এরকম না যে বিয়ে করব এরকম, মানে বিয়ের থট একদমই মানে অনেক পরের বিষয়। ভালোবেসেছি ডেডিকেটেডলি, হ্যাঁ, অলওয়েজ আই থিংক 7-8 এরকম। মাই গড, হতেই পারে এই কোয়ান্টিটি আপনার সাথে আসলে যায়। না, আমার অনেক বয়স। এবিএম সুমনকে কয়জন রিজেক্ট করেছে? এরকম এসেছে যে আমার খুব ছ্যাঁকা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ছ্যাঁকা খাওয়ার ইচ্ছা, মানে ওটা এনজয় করেন না? না, ওই যে সিনেমা দেখলাম ছ্যাঁকা খেলে মানে অনেক ইমোশনাল জায়গাগুলো নাকি ট্রিগার করে, কষ্টের ইমোশনাল। ওটা কি অ্যাক্টিং এর জন্য? তখন কি অ্যাক্টিং এসেছিলেন? মাত্রই তখন একজনকে সাথে ঘুরে ফিরে আমার মনে হয়েছিল যে এর প্রেমে আমি পড়তে পারবো, এবং এই যদি আমাকে ছেড়ে চলে যায় কোনো একটা কারণে, জাস্ট ঠিকঠাক কারণে জাস্ট চলে গেল, তাহলে আমি মনে হয় ওই ছ্যাঁকাটা খাবো। আমি ওকে বলেছিলাম, বাট সে রাজি হয় না। বলছে যে তোমার সাথে প্রেম করলে তোমাকে তো ছ্যাঁকা দিতেই পারবো না, উল্টা দেখা যাবে যে আমি আটকাই গেছি। যেটা হয় আর কি, মেয়েরা চায় যে তার বয়ফ্রেন্ডটা একটু অনেক সুদর্শন হবে, দেখতে সুন্দর হবে, আর তাছাড়া বড় পর্দায় কাজ করলে তো কোনো কথাই নেই। না, ইটস নট অ্যাবাউট সুদর্শন, মানে মেয়েরা আসলে কি চায়, আপনি কি মনে করেন? পিস চায় সবাই, ছেলে হোক মেয়ে হোক। যদি চাই আমরা একটা মানুষকে টাইম দিতে চাই, তাহলে পিসফুল টাইম চাই আমরা। যদি আমাদের মাইন্ড 10 জায়গায় না যায়, সো ওই ধরনের মাইন্ডসেট ডিফারেন্ট। ওরা পিউরিটি খোঁজে, অ্যান্ড মেয়েদের চাহিদা খুব কম, অ্যাটেনশন, দ্যাটস ইট। আর অ্যাটেনশন এরকম অ্যাটেনশন না, মানে ওই ধরনের মেয়ে যারা অ্যাকচুয়ালি লাভ খোঁজে, খুব বেশি অ্যাটেনশন চায় না। মেয়েদের চাহিদা খুবই মিনিমাম। কোনো মেয়েরা কি বলেছে কখনো এবিএম সুমনকে যে তুমি একটা প্লে বয়? না, প্লে বয় শুনিনি আমি প্লে বয় না। প্রতিটা রিলেশনের আই লাভ ইউ বলেছি অনেক পরে। ওই লুক, লাভ করা একটা জিনিস আর ফল ইন লাভ করা একটা জিনিস আমার কাছে। সো যখন আমি ফল করব, তখন আমি লাইক আই নো যে ইউ আর দ্য ওয়ান আই ওয়ান্ট টু বি উইথ ফর যতদিন সাস্টেন করে। সো ওই টাইমটা আসে অনেক পরে। আপনি তো এখন বিবাহিত। আপনার বউ যিনি আর কি, সেখানে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? না, আমরা চিনে জেনে। ওইটা কি সিরিয়াস প্রেম, একেবারে ফাইনালি সিরিয়াস প্রেম ছিল? আমাদের প্রেম হয়েছে অনেক বছর পরে, আমরা আসলে ইউজ টু হয়ে গিয়েছিলাম একটা সময়। ওকে। তো ওখান থেকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এন্ড অল দ্যাট ফর্ম করে, তো সুইটেবল পারসন ফর ইচ আদার, ওই জায়গা থেকে আমাদের রিলেশন ফর্ম করা। সো ওইখান থেকে আস্তে আস্তে প্রেম, তারপর প্রেমের পরে তো এখন বেবি, আর এখন পুরো জিনিসটা লাইক ওয়ান ট্রি, একটা গাছ, তিনজন মিলে একটা গাছ। আচ্ছা, বাচ্চার বয়স কত হলো? 3.5। সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল আমাদের এবিএম সুমন। সুখ শান্তিতে সবসময় ছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা সবসময় রেখেছেন আমাকে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমরা নিব, কাট থেকে নেবেন আনকাট থেকে? কাট। আন্তর্জাতিক অঙ্গন ও তুমুল জনপ্রিয় চরিত্রে দুর্দান্ত অভিনয়, বড় পর্দায় আপনাকে নিয়মিত পাচ্ছি না কেন? সবচেয়ে বড় কারণ হতে পারে যে আমার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স নেই, অথবা এখন পর্যন্ত আমি যে কাজগুলো করেছি ওগুলোর হয়তো সলো কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত ভাইব্রেন্ট হয়নি, এটা একটা কারণ হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে আমার কাছে যে কাজগুলো আসছে সেগুলোতে আমি নিজেকে ফিট দেখি না, এই জন্য করা হয় না। এটা একটা খুবই বড় রিজন। ঢাকাটাকে যখন আমরা দেখলাম, ঠিক আছে আপনি কাজ করছেন, আমরা দেখলাম যে না, আমাদের মিডিয়াতে একটা চমৎকার সুন্দর একটা ছেলে আসলো, সে অ্যাক্টিংও ভালো করে, দেখতেও সুন্দর, ফিটনেসও সুন্দর, সবাই দেখলাম। যখনই আপনার, আমি এই ছবিটা আমি হলে গিয়ে দেখেছি, আমি সেই জায়গা থেকে বলছি, যখনই আপনার সিনটা আসলো আর কি, হল থেকে একটা হাইপ উঠলো, বিশেষ করে মেয়েরা আছে আর কি, মেয়েরাই বেশি। তো দেখা গেল তো আমাদের এক্সপেকটেশন ছিল যে না, ঢাকা অ্যাটাকের পরে হয়তো এবিএম সুমনকে আমরা আরো ভালোভাবে পাবো, কিংবা মোটামুটি নিয়মিত হলেও পাবো, বছরে 1-2টা ছবি হয়তো আমরা পাবোই, কিন্তু সেটা আসলে হয়নি কেন? আসলে এটার পেছনের সবচেয়ে বড় কারণ আই থিংক আমার মার্কেটিং সাইডটাতে আমার মনোযোগ নেই। MR9 ছবিটার নাম। তো ওই ছবিটা আপনি মেইন কাস্টিং, এবং আপনি দেশে কাজ করেছেন, দেশের বাইরে কাজ করেছেন, তো সবকিছু মিলে কিন্তু ওখানে আপনি মেইন কাস্টিং, এরপরে কেন আরো আমরা দেখলাম না? ওটাতে মেইন কাস্টিং হলেও মানে আমরা যে মাসুদ রানাকে চিনি, আমার যে ইচ্ছা ছিল যে মাসুদ রানা করব, মাসুদ রানা করার ইচ্ছা ছিল, আমার হলিউডে বা অন্য একটা দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করবো এই ইচ্ছা কখনো ছিল না। আই জাস্ট ওয়ান্ট টু বি মাসুদ রানা।
সিনেমাটা মাসুদ রানা হয়ে ওঠে নাই, সো এটা একটা বিশাল ডাউনফল ছিল। আর লুক, এন্ড অফ দ্য ডে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কম সিনেমা হচ্ছে অল টুগেদার। আমরা হয়তো ঈদে 4-5টা দেখি, একবারে বেরোচ্ছে, বাট অল টুগেদার অনেক কম সিনেমা হচ্ছে। তো ওখানে অলরেডি যারা নিজেদেরকে প্রুভ করছেন, তো ওরা তো ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটি। তারপরে যদি থাকে যে হ্যাঁ ওর ক্যালিবার আছে, বাট ওর সার্টেন থিংস লাইক সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অ্যান্ড ব্লা 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 এগুলো নেই, তো ওখান থেকে হয়তো জিনিসটা রিডিউস করে অপরচুনিটিস। এই ছবিটা এত হাইপ তুললো, এত বিগ বাজেটের ছবি, দেশের বাইরে কাজ হয়েছে, শুটিং হয়েছে, অনেক কুশলী তারা দেশের বাইরে ছিল, অনেক প্রযুক্তি ব্যবহার এখানে ছিল, হয়তো অনেক যেটা হয় কিনা কলাকুশলী যখন কাজ করেন হয়তো আমাদের অনেক সাপোর্ট লাগে, তো লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই এখানে খুব 100% ছিল, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী কেন ছবিটা ফ্লপ হলো? এটার পেছনের সবচেয়ে বড় কারণ হতে পারে যে সিনেমাটা যখন ওখান থেকে বানান, ওরা প্ল্যান করেছে ওদের সেলিং পয়েন্টস কমার্শিয়াল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করে না। আর স্পেশালি যখন আপনি বাংলাদেশের একটা ক্যারেক্টার নিয়ে বাংলাদেশি দর্শক নিয়ে গ্যামলিং করবেন, সেখানে ডেফিনেটলি ওই সিনেমাটা বাংলায় হতে হবে। ইভেন ইউএসএ আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে আপনি সিনেমা যদি চালান, ইভেন কানাডায়, বাংলাদেশের ওখানে যারা জন্ম হয়েছে বাংলাদেশে, মানে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে, ওরাও বাংলার কন্টেন্ট বাংলাতেই দেখতে চায়, ইংলিশে দেখতে চায় না। সো এটা একটা বিশাল ডাউনফল। আর যেহেতু এটা বাংলাদেশি কন্টেন্টকে চিন্তা করে হলিউডের ওই জায়গাটাতে বানানো, তো ওইখানের দর্শকের কাছেও যেটা ছিল যে আমার এখানে কোন কোন কাস্ট আছে, তো এন্ড অফ দ্য ডে ওদের স্ট্র্যাটেজি ছিল অ্যাপে বিক্রি করা, এটা করা ওটা করা, যেটা এয়ারপ্লেনে লাইন্সে বিক্রি করা। সো দ্যাটস হাউ ওরা রিকাভারি অ্যান্ড প্লাস প্রফিটের জায়গায় চিন্তা করেছিল আই গেস। তো ওখান থেকে কাস্ট কে আছে এটা ইম্পর্টেন্ট। আর ওই চেইনটাতে ওরা শুধু হলিউডের মানুষকেই চেনে, আর কাউকেই চেনে না। তো ওনাদেরকে স্পেস দিতে মানে মাসুদ রানা ক্যারেক্টারটা অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে যায়। দ্যাটস দ্য গেম। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক রকম সেই সময় লিখেছিল আসলে, সেটা তো নিঃসন্দেহে আপনার কোনো দোষ নেই, সেখানে স্ক্রিপ্ট রাইটার আছেন কিংবা পরিচালক যেভাবে, আমি 4 বছর নষ্ট করেছি এটার পেছনে। এটা হলো আমার লাইফের সবচেয়ে বড় কষ্ট, যে আই লিটারালি wasted 4 years for this. কিন্তু এই ঘরানার ছবিগুলো আসলে আমাদের দর্শক ওইভাবে নেয়নি, হয়তোবা ওই যে আবারও বললাম যে আমাদের সাবকন্টিনেন্টের স্টোরির আমাদের মতো হতে হবে। ইভেন আপনি যে কোনো দেশে যান, ওই অঞ্চলের মানুষের, ওই কন্টিনেন্টের মানুষ, ওই দেশের মানুষের ওদের টেস্টের জায়গায় বিলং করতে হবে। আপনি এখন আফ্রিকাতে যে অস্ট্রেলিয়ান টেস্ট অথবা কোরিয়ান টেস্ট দিলে হবে না, তো না হবে না আসলে। যে দেশের যে সাবকন্টিনেন্টের সেই দেশেরই টেস্ট থাকতে হবে, কারণ অত দর্শক আমরা হারাবো, এবং সেটাই হয়েছে আপনার ক্ষেত্রে। কিন্তু আপনি বললেন যে আপনি মার্কেটিং থেকে দূরে আছেন, এই ছবির মাধ্যমে কিন্তু আপনার একটা মার্কেটিং হয়ে গেছে, তো সেটাকে কেন ধরে রাখা হলো না? কিংবা এই ছবির পরে আপনি কোনো কমার্শিয়াল ছবির অফার পাননি? ওটা সিনেমাটিক ওয়ার্ল্ডের মানে প্রোডাকশন এন্ডের মার্কেটিং এন্ড অল দ্যাট, বাট আমার প্রত্যেকটা মানুষের নিজস্ব, প্রত্যেকটা মানুষের আর্টিস্টদের নিজস্ব পিয়ারের যে জায়গাটা, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, তারপরে বিভিন্ন জায়গায় নিজেদের প্রেজেন্স রাখা, ওই জায়গাটায় আমি নাই আর কি। কেন নাই আপনি? মেন্টালি নাই, ইঞ্জিনিয়ারিং নাই, ভালো লাগে না, ছবি তুলতে ভালো লাগে না, খুব বেশি ক্রাউডে যেতে ভালো লাগে না, এই আর কি আমি এই টাইপের। এবং আমি আপনাদের দেখলাম যে আপনার ইন্টারভিউ খুব বেশি যে আছে তা না, যখন ছবিগুলো রিলিজ হয়েছিল তখন একটা আমরা ইন্টারভিউ দেখলাম, কি বলতে পারে, হ্যাঁ একটা বড় একটা গ্যাপ পড়ে গেল। প্রতিদিন একটা মানুষ কি বলতে পারে, সেম জিনিসই তো। আর এখন কি নিয়ে ব্যস্ত আছেন কিংবা কি করছেন? এখন করছি যে একটা কোরিয়ান সিরিজ ফার্স্ট টাইম ডাবিং করছি, তো ওটা করে মজা পাচ্ছি, অনেক কিছু শিখছি ভয়েস ওয়ার্কের ব্যাপারে। এটা করছি ডিসেন্ডেন্টস অফ দ্য সান, ওটা ট্রফিতে যাচ্ছে অলরেডি 5 পর্ব, পুরোটাই না। এটাও কিন্তু একটা লার্নিং, কারণ ভয়েস অ্যাক্টিং কিন্তু অ্যাক্টিং করেই করতে হয়, তো যেহেতু আপনি একজন অভিনেতা সেই ক্ষেত্রে একটা ফেমাস সেইং আছে ড্যানিয়েল ডে লুইসের, আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর, ভয়েস ইজ দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ ইওর সোল। এখন অনেকেই করছে সেটা, কারণ ভয়েস অ্যাক্টিং এর ব্যাপারে যেটা হয় আর কি, যে পারফেক্ট শুনটা চায় আসলে ডিরেক্টর, যে কাকে দিয়ে ভয়েসটা হবে, কার সাথে আপনার মিলবে। আপনার কণ্ঠ কিন্তু সুন্দর, কেউ বলেছিল কখন? মেয়েরা আসলে আপনার কোন দিকটা নিয়ে বেশি প্রশংসা করে? ডিপেন্ড করে মানে কার কি মোটো থাকে তার পেছনে। সবচেয়ে বেশি কি বলেছে যে আইবিএম সুমনের পার্সোনালিটি ভালো লাগে? আমি এটা অনেক মেয়েকেই শুনেছি, আপনার পার্সোনালিটিটা তার খুবই ভালো লাগে, স্ট্রং পার্সোনালিটির মানুষ আপনি। কিন্তু আপনার জায়গা থেকে আপনি কি শুনেছেন সেটা একটু বলেন। এরকমই
এগুলাই আর কি এগুলাই আর মনে হচ্ছে শুন ভাই বলতে যাচ্ছেন আমি জোর করে তাকে বলানোর চেষ্টা করছি ভাবি কি মাইন্ড করবে না না আমার বউ অনেক চিল্ড হ্যাঁ তাহলে আপনার কি আপনি তো তাহলে কি বলতে এগুলো পারেন কি বলবো ওকে প্রশ্ন নেই হ্যাঁ, আরো কাট, কিছু প্রশ্ন কাট, আপনার কাট, জন্য কাট। আছে এবার কাট আর সব কি এই কাট। লোক তো আনকাটে যাবেই না আপনার পছন্দের চিত্রনায়িকা কে কে তাদের সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা থাকলে জানাবেন ববিতা সাদা কালো আমলের একদম ফর সার্টেন রিজন ছোটবেলায় অনেক সিনেমা দেখেছিলাম এন্ড সো উনি আমার সবসময় নাম্বার ওয়ান হাসি থেকে শুরু করে কথার ভঙ্গি কণ্ঠস্বর সব কিছুই ওনার কিছু ম্যানারিজম আছে কথা বলার সময় ঠোঁট বাঁকা করেন সো সব কিছু মিলে শি ইজ দ্য প্রিটিয়েস্ট ওয়ান আমার সবচেয়ে ফেভারিট তারপরে আমি পরীকে রাখবো পরীর সাথে কাজ করার ভেতরে আমি যতজনের সাথে কাজ করেছি পরিষদ আপনার একটা কাজ করেছি খুব অল্প সময় আমাদের দেখা বাট ক্যামেরার সামনে ও অনেক অনেক কমফোর্টেবল পরি সুন্দর ওই যে ববিতার পরে আমার কাছে মনে হয় যে পরি দেখতে নায়িকার মতো বাংলাদেশে পরীকে নিয়ে তো আসলে অনেক আসলে আলোচনা সমালোচনা যদি কি বলবো যে অ্যাজ এ আর্টিস্ট আপনি যদি আপনি আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাচ্ছেন ওকে না মানে পরীর নেতিবাচক দিক যদি আপনাকে বলতে বলা হয় দ্যাটস নট মাই ডিউটি বলে কি বিপদে পড়বেন এইরকম বিপদের জন্য না ইটস নট মাই ডিউটি আই মিন এগুলো সোশ্যাল মিডিয়াতে হয়তো মানুষ বলবে দ্যাটস অল আর আমার এটা কাজ না কার কোন ভালো হওয়া উচিত খারাপ হওয়া উচিত এটা আমার দায়িত্ব না আপনি কিন্তু পারফেক্ট আর কি বলবো একজন আদর্শ একজন কো আর্টিস্ট এমনটাই হওয়া উচিত আর নায়কদের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন যদি এখন থেকে শুরু করে যদি সমসাময়িক বলি সমসাময়িক তো একজনই আছে ফর আ while I mean it's been decade couple of decades শাকিব ভাই ছাড়া তো আর কেউ নাই আমাদের শাকিব খান একজনই হ্যাঁ তো আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আরো দুই একটা শাকিব খান কেন তৈরি হলো না এই ধরনের মানুষ তো জন্মানো লাগবে ফার্স্ট আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো জিনিস ধরে যে কোনো জিনিস বানাতে পারবেন ইটস নট পসিবল গিফটের কিছু ব্যাপার থাকে রাইট শাকিব খান ডেলি তো জন্মায় না সো আরেকটা শাকিব খান বানানো সম্ভব না খুব হাই থটের একটা না দ্যাটস দ্য ট্রুথ আপনাকে আগে জানতে হবে এই মানুষটা যে ওনার জন্ম যেভাবে দেখতে যেভাবে কথা বলেন যা লার্নিং এক্সপেরিয়েন্স থেকে গো থ্রু করেছেন এইটা উনি যদি ভাবেই না থাকতেন তাহলে সম্ভব না একদম ফার্স্ট ফিল্মে শাকিব খানকে দেখেন যে তখন তো ছেলে ছিলেন একদিন বাচ্চা ছিলেন ওই ফেস নিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব কম হিরো এসছেন সো স্ট্যান্ড আউট একটা ব্যাপার তার ছিলই আই মিন ক্রাউডের ভিতরে স্ট্যান্ড আউট হওয়াটা হিরোদের সবচেয়ে মোস্ট মানে কি বলে দ্য বেস্ট থিং যদি স্ট্যান্ড আউট না করে হি ইজ জাস্ট রেগুলার গাই ব্যাপারটা এরকম সো হি হ্যাড ইট সো আপনাকে আরেকটা শাকিব খান বানাতে হলে ওরকম স্ট্যান্ড আউট গায়ে লাগবে আমি দর্শকের জায়গা থেকে বলি যে আমাদেরও এক্সপেকটেশন ছিল আপনার প্রথম ছবি দেখে যেটা অনেকেই বলেছিল যে ইন্ডাস্ট্রিতে এবিএম সুমন শাকিব খান কিংবা আরেকজন শাকিব খান তৈরি হবেন কিংবা শাকিব খানের কাছাকাছি অন্তত যাবেন তো ওই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কি ল্যাকিংস আছে যে আপনি শাকিব খান যেটা পারছেন আপনি সেটা পারছেন না কিংবা শাকিব ভাইয়ের পাশাপাশি হয়তো আরো ইন্ডাস্ট্রিতে হিরো আসতে পারতো যেমন এসআরকে আছেন সালমান আছেন হিরো এসছে না ওরকম রণবীর আসছে রণবীর সিং আসছে কাপুর আসছে এরকম তো অনেক হিরো এসছে ওরকম আসতে পারতো কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা বিশাল সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি খালি নিচের দিকে গিয়েছে যখন কিনা ডিজিটালাইজেশন জায়গাটাতে পৌঁছানো ট্রাই করছে টেকনোলজি নিজেদেরকে ইমপ্রুভ করা ট্রাই করছিল তখন আমরা ট্রাই করছিলাম না ইন্ডাস্ট্রি থেকে সো এই দায়বদ্ধতা দায়ভার কার হবে এটা আসলে ডিসকাসের ব্যাপার ওই মানুষগুলো আমরা ইন্ডাস্ট্রিতে হয়তো এখনও আছেন তারা ডেভেলপ না করে বসেছিলেন তো আস্তে আস্তে আমাদের সিনেমা টিভিসি ওয়ার্ল্ডের ডিরেক্টররা ওরাই কিন্তু সব কিছু চেঞ্জ করছেন আস্তে আস্তে এই অঞ্চলের মানুষজন একদম কোর এফডিসির মানুষজন কিন্তু আর করেন না এটা ওনারা যদি করতেন তাহলে আমরা কখনো ব্যাকওয়ার্ড স্টেপ নিতাম না যেটা বলিউড নেয় নাই যেটা সাউথ নেয় নাই সাউথ ইন্ডাস্ট্রি ওরা ডেভেলপ করেই গিয়েছে সো ওই দায়িত্বটা ওনাদের ছিল ওনারা করেন নাই ওইটা করলে হয়তো আমি যখন এসছিলাম তখন আমাকে নার্চার করা হতো আমার মতো যারা নতুন এসেছিলেন সবাই নার্চার্ড হতো এক্সপিরিয়েন্সের জায়গাটা ওভাবে ডেভেলপ হয় শাকিব ভাই যখন এসছেন তখন ইন্ডাস্ট্রি খুবই হেলদি ছিল অনেক হিরো ছিল প্রতিটা ইন্ডাস্ট্রির একটা কালচার দরকার পড়ে যেখানে যেতে ভাল লাগে ফ্যামিলি ফিল হয় বিলং করি আমি এখানে বা বিলং করতে চাই ওই জায়গাটা ছিল এফডিসিতে ঢুকলে আমি গল্প শুনেছি আমি দেখিনি কখনো মানে রমরমা সবসময় একটা উৎসব সবার ভেতরে কখন সারা দিনে কখন সুযোগ পাবো এফডিসির গেটটার ভেতর যে ঢুকবো অথবা সামনে সবাই আড্ডা মারছে দ্যাট ওয়াজ দ্য সিনারিও
এইরকম হেলদি সিচুয়েশন আমরা কেউ দেখি নাই, না Last- আসলে হেলদি ছিল না। ছিলই না। সো ওইখান থেকে আরেকটা শাকিব খানকে আপনি কি করে বের করবেন? আর শাকিব খান 35-এ কাজ করেছেন, 35-এর কাজের বিষয়টা এরকম যে আপনার সামনে ক্যামেরা চলতেছে আর যা খুশি করছেন, না না ওই সুযোগ নাই। একেবারে ধরে মেপে বুঝে শুনে। হ্যাঁ, তো দেন। ডিরেক্টর প্রডিউসার মানে পুরো ইউনিট মিলে একটা আর্টিস্টকে রেডি করে যা দেখতে চাই স্ক্রিনে, ওইখানে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই, এটা করতে হবে, এটা করতে হবে। এই যে গিলে খাওয়ায় দেওয়া, গিলে শিখায় দেওয়া, মানে ওই যে বললাম না একটু আগে যে ভয়েসের কাজ করছি, তো ওখানে যে শিখছি, তো এরকম ডিরেক্টর টেকনিক্যাল পিপল তো শেখাবে, ওই জিনিসটা আমরা পাইনি। এক্স্যাক্টলি। কথা বলতে বলতে অনেক এক্সপিরিয়েন্স আসে। সেটাই। আজকে আমার একটা ওই নার্সিংটা আসলে কেউ করে না নার্সিং ছিল না। যেমন সাকিব ভাইয়ের সাথে, সাকিব ভাই হয়তো সুযোগ পেয়েছেন মান্না ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা, আমার কোনোদিন সুযোগ হয় না সাকিব ভাইয়ের সাথে বসে তার এক্সপিরিয়েন্স জানার। সীমা পয়েন্ট, ইন্ডাস্ট্রি যদি হেলদি থাকতো, আমরা রেগুলার একটা জায়গায় যেতাম, ওনার সাথে আমার আরো দেখা হতো, উনি ডিফারেন্ট মেকআপ রুমে থাকতেন, আমি যে আড্ডা মারতাম আমার টাইমে, ব্যাপারটা এরকম হতো। ইন্ডাস্ট্রির সিনিয়রদের কি একটু কি দায় নেই যে তারা চাইলে তো সে তার আর কি আরেকজনকে পিক করতে পারে, তো ওই জায়গাটাতে কি বলবেন যে ঠিক আছে প্রোডিউসারের এখানে ল্যাকিংস থাকতে পারে, বাড়ি যখন ভেঙে যায় না সবাই তখন আলাদা হয়ে যায়, এখানে কারো দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, এরকম মানে সিচুয়েশন এরকম না যে সবাই মিলে একটা সমিতি করে আবার পুরো জিনিসটা এক করবে, ব্যাপারটা এরকম তো না। না সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় একটু সিনিয়রদের যদি একটু জুনিয়রদের যখন ওটা করেন কাজের সময় সেটের ভেতরে তাকে ওয়েলকাম করা, এবং আরেকটা সে একটা ভালো কাজ করছে, নেক্সট আরেকটা প্রজেক্টে তাকে ইন করিয়ে দেয়া, তো এই জায়গাগুলো মনে হয় আমাদের সিনিয়ররা তো করছেন এটা। আরেকটু গোছানো হওয়া ইফ ইউ টক অ্যাবাউট হিরোজ, এক্সিস্টিং হিরো, ইটস এ ডিফারেন্ট গেম বল। এখানে মানে ইটস নট লাইক স্পেস আছে দিয়ে দিলাম, ব্যাপারটা কখনোই এরকম না, কোন ইন্ডাস্ট্রিতে না, ঠিক আছে। আর যে সিনিয়রদের কথা বলছেন আপনি, মানে আলমগীর ব্লা 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 যারা যারা আছেন, সিনিয়র যারা, সেই সময়টা অন্য সময় ছিল, ওনারা তো আছেন এবং ওনারা ওয়েলকাম করেন। যখনই আপনি কাজ করবেন সেটে ওয়েলকাম করবেন, আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে একদম মানে এনসাইক্লোপিডিয়া তার উপর থেকে সব বলবে, ওই প্যারা নাই। কিন্তু একটা জায়গা থাকে যেখানে যেতে ভালো লাগে প্রতিদিন, যেমন আপনার মিডিয়াতে কাজ করছেন, আপনি আপনার অফিসে আসতে ডেলি ভালো লাগছে, আপনার কলিগদের সাথে আড্ডা মারতে ভালো লাগছে, আপনি ডেভেলপ হচ্ছেন ডেলি, ওই জায়গাটা আমরা পাচ্ছি না। এফডিসি তো নাই ঠিক মতো। না একটু হ্যাঁ, ওটাও ঠিক আছে, কিন্তু কাজ করতে যখন আপনি কাজটা শুরু করেছিলেন এমন কোনো কিছু হয়েছিল যে কোনো পলিটিক্স কোনো গেমের মধ্য দিয়ে আপনি শিকার হয়েছেন? র্যাবিট রানের ভেতরে না আসলে এটা পলিটিক্স না, সার্ভাইভাল টেন্ডেন্সি। সো সার্ভাইভ করতে যে যার অবস্থান যতখানি সিকিউর করতে পারে, এই তো হ্যাঁ, আমি আমার লাইফটা যখন সিকিউর করব, আমি কিন্তু আরেকজন কেউ কিন্তু ইনসিকিউর করছি। I can't blame anyone. আমি ওই অর্থে না, আপনি খুব ধরে বেঁধে এবং খুব সচেতন আমি এটা বিলিভ করি, বলছেন। আমি হ্যাঁ, এটা আপনি বিলিভ খুবই করি। অবশ্যই আপনি খুব বিনয় প্রকাশ করছেন, আমি অবশ্যই সেটাকে দ্যাটস হোয়াট আই স্যালুট করি। বিলিভ যে লুক, আমি কাউকে চাইতে পারি না যে এন্টার ওয়ার্ল্ডের মানুষ স্যানিটি নিয়ে থাকবে, সবাই সেন্ট থাকবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা চিন্তা করে প্রতি স্টেপ নেবে। আই ক্যান এক্সপেক্ট দ্যাট। 7.6 বিলিয়ন পিপল এই দুনিয়াতে বসবাস করে, আপনি এটা আশা করতে পারেন না, আমি আপনিও এরকম না। গিভেন দ্য মোমেন্ট অ্যান্ড অপরচুনিটি আমরা ওদের মতো, দ্যাটস দ্য ট্রুথ। ওই সেম জায়গায় আপনি সেম কাজ করবেন। আচ্ছা, আমি এখন যদি ওদেরকে আচ্ছা গেমটা এটাই যে সেম জায়গায় সেম কাজটা, হ্যাঁ, পলিটিক্স আমাদের শিফট হয়েছে, তো সেম সিনারিও, সেম রাইট। রাজনীতি এরকমই, ইকুয়াল জিরো। পলিটিক্সের জায়গাটা নিয়ে কথা বলছি, লাইক আমার সাথে রাজনীতি হয়েছে কিনা অল দ্যাট, তো বিষয়টা এরকম। মানে অপরচুনিটি পেলে সবাইকে, হয়তো আমি ডিফারেন্ট হতে পারি, বাট আমি আশা করতে পারি না আরেকটা মানুষ সেম ভাবে ডিফারেন্ট, ওর আপব্রিঙ্গিং সেম না। আমি যতখানি কি বলে পেট্রোনাইজ আদরে বড় হয়েছি, ওর লাইফটা ওরকম নাও হতে পারে। এরকম হতে পারে যে সমাজ, দেশ, ফ্যামিলি ওর ভেতর থেকে ভালোবাসা, সিম্প্যাথি নিয়ে গেছে, টেনে বের করে নিয়ে আসছে, যেটা আমার থেকে কেউ নেয় নাই। আমি স্টিল সফট, দ্যাটস ওয়াই। তো আমি তো ওর ব্লেম করতে পারি না, কারণ তাহলে ব্লেম করতে হলে ওর ছোটবেলা ফিরে যেতে হবে। প্রত্যেকটা অপরাধী কিন্তু এরকমই। ভেরি ইন্টেলেকচুয়াল অ্যান্সার। তবে ঠিক আছে, আমি আমার আই গট মাই অ্যান্সার যে সিস্টেমটা এরকমই, সে যেখানে যায় সে তেমনটাই করবে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার প্রাক্তনের ফোন এখনো পান কিনা? আচ্ছা,
একটা মানুষ বলতে যাচ্ছে না, কিন্তু আমরা খুব ট্রাই করছি যে তাকে দিয়ে কিছু আর কি। মিথ্যা বলার চেয়ে না বলা বেটার। না না, আমরা তা বলছি না, আপনি সত্যটাই বলেন। হ্যাঁ, আমরা যেটা বলবেন আমরা সেটাই রিসিভ করব। ইটস নট এভরি আদার ডে। এতগুলো এক্স থাকলে I'm joking. It's really জি। আচ্ছা, I mean, তার বিষয়টা মানে এরকম না যে কেউ যদি ফোনও করে বা কন্টাক্ট করার ট্রাই করে, এরকম না যে হেই লেটস ক্যাচ আপ, ব্যাপারটা এরকম না না। না, চলচ্চিত্রের নায়িকা বুবলি আপু, তাকে নিয়ে কি বলবেন? ভালো মন্দ যেটাই ভালো হিসাবে। নায়িকা, ভালো লাগে। ভালো নায়িকা, নায়িকা ভালো নায়িকা নায়িকা, মানে আপনি okay. বললেন ভালো মন্দ বলতে আমি বললাম আচ্ছা। ভালো বললাম। নায়িকা ভালো কাজ করে, ভালো কাজ করে। পিয়া বিপাশা, হ্যাঁ আর কি তার সম্পর্কে কিছু যদি বলেন, ভালো মডেল। একটা সেন্টেন্স অন্তত জানতে চাই। গরু না চার পার হয় না, ভারতে ওরা সাঁতার কেটে যায়। এই হচ্ছে কমপ্লিমেন্ট। ও মাই গড। ওকে, আমি আর জ্বালাবো না। শোন ভাইকে আমি লাস্ট কোশ্চেনটা দিব। জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল? ফরএভার বলতে কিছু আছে আর কি, এভরিথিং মানে কেউ মাস্ট লাইফে, এটা সবচেয়ে বড় মিথ্যা ছিল। আপনার লাইফে হ্যাঁ এমন কোনো মিথ্যা হয়েছে কিনা যেটাকে আপনি আসলে এটা মিথ্যাই ধরে নেবেন? যে এরকম তো মিথ্যা আছে, বাট একদম দাগ লেগে যাওয়ার মতো মানে এরকম ইনসিডেন্ট আমার লাইফে নাই। যে হালকা দাগ লেগে যাওয়ার মতো কিছু কি না, আছে? মিথ্যার কারণে দাগ টাগ পাইনি। আচ্ছা, বাবাকে নিয়ে একটু জানতে চাই। বাবা 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 আমার বাবা মানে আছে না দুই ধরনের বাবা হয়, একজন জাস্ট বায়োলজিক্যাল, দেন দ্য আদার ওয়ান বিকামস বাবা বাবা। সো আমার বাবা ওই জায়গাটায়, অ্যান্ড তার ছোটবেলায় আমি দেখেছি বাবা অনেক স্ট্রাগল করেছেন তার ছেলে মেয়েকে ঠিকঠাক স্কুল পাঠানোর জন্য, প্রাইভেট স্কুলে পাঠানোর জন্য, যাতে আমার বড় হয়েছিলাম মিরপুরে। সো মিরপুর অ্যাট দ্যাট টাইম খুব ডেঞ্জারাস একটা জায়গা ছিল। বাবা চেয়েছেন যত বেশি আমি এলাকার বাইরে থাকি। সো আমি থাকতাম মিরপুর, পড়তাম রাইফেলসে। সো বাবা তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন, আর এখনও সে ওই জায়গাটাই আছেন। তার থটসের পুরোটা জুড়েই থাকে তার ছেলে মেয়ের। আমরা কিন্তু সবাই দুজনে বড়, যার যার মতো আছি। তার ছেলে মেয়ে ঠিক আছে কিনা, সিকিউরিটি অ্যান্ড অল দ্যাটস হিম। সো আই উইশ আই কুড বি লাইক হিম, বাট আই এম নট। না, নো, নট পসিবল। এই লেভেলের স্যাক্রিফাইস করা, মানে ফ্যামিলির জন্য সব কিছু দিয়ে দেওয়া, নিজের কোনো স্বাদ আহ্লাদ নেই, এই সমাজে আমরা থাকি না আর এখন। সো ইয়া। বাবা আছেন? হ্যাঁ আছেন, সুস্থ আছেন। অ্যান্ড বাবা ইন্সপিরেশন। আমার লাইফের যত প্রবলেম হয়েছে, মা আমার কাছের সবচেয়ে বেশি বাসেন। বাবাকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি, বাট বাবা ওই মানুষটা যাকে আমি আমার প্রবলেম বলতে পারি। ফ্যামিলি অন্য কাউকে বললে তারা ওভার রিঅ্যাক্ট করে উল্টাপাল্টা। বাবা শুনবেন, চিন্তা করবেন, তারপর আমাকে সলিউশন দিবেন। যেদিন খুব বাজে কোনো সিচুয়েশনে পড়ি, ডেঞ্জারাস কোনো কিছু সিচুয়েশনে পড়ি, বাবা ওদিন বকা দেন না। এই জিনিসটা আমার খুব মানে চমৎকার লাগে, যে ম্যাচুরিটির জায়গাটা, যে না আজকে বকা দেওয়ার দিন না, আজকে ওকে বিপদ থেকে বের করে দিয়ে না আনার দিন। এমন টোনে কথা বলেন, এমন সলিউশন দেন যে ওটা আমাকে বুঝিয়ে দেয় যে ডোন্ট ডু ইট এগেইন, ইটস ডেঞ্জারাস। এখন কি শেয়ারিংটা হয় বাবার সাথে? কিংবা বাবা আমার মানে দুনিয়ার খুব কম মানুষ আছে যাদের সাথে আমি কথা বলে মজা পাই, বাবা তাদের একজন। বাবার সাথে আমি কথা বলতে পারি। তার মানে এটা কন্টিনিউ হচ্ছে অলওয়েজ, ইনশাআল্লাহ। বা চমৎকার যে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করলেন। বাবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের ফ্যামিলি অনেক মানে কম্প্যাক্ট, 4 জনের ফ্যামিলি তো, বাবা মা আমি বোন। বোন কি আপনার বড়? আমার বড়, 3 বছর বড়, 2টা বাচ্চা আছে। সো আমরা তার মানে আপনি তো একটু আদুরে। হ্যাঁ আমি আদরের, এক্সটেন্ডেড আদরের, বিকজ আমার একটা বড় ভাই মারা গেল 1.5 বছর। আমার 1.5 বছর আগে জন্ম ছিল, ওর 25 দিনের মতো ছিল পৃথিবীতে, তারপরে চলে গেল। ও না মারা গেলে আমি হইতাম না আর কি। দ্যাটস দ্য ট্রুথ। এই জন্য আরো এক্সপেকটেশনটা বেশি যে আমার এই বাচ্চাটা আমি হওয়ার সময় ইন্টার ফ্যামিলি এমনি তাকাচ্ছিল যে ওই জায়গা থেকে আপনি অনেক লাকি যে এত চমৎকার একটা ফ্যামিলি আপনি। খুব প্যাম্পার্ড, আদরে, মানে অল্পের ভেতরেই যতটুকু প্রোভাইড করতে পেরেছে, যেখান থেকে খুব প্যাম্পার্ড হয়ে বড় হয়েছি আমি ওই জায়গাটাতে। অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আনার জন্য। আর দর্শক আপনারা শো দেখবেন আর বাংলা সিনেমার পাশে থাকবেন। ধন্যবাদ।
দর্শক, গল্পে গল্পে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।